তারা অলরেডি নিউ ইয়র্ক মিশনে তারা ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, পাসপোর্ট হাতে পাওয়ার অপেক্ষায় আছে, এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে 14-15 এর মধ্যে আশা করি বাংলাদেশ, মানে এই মাসের 14-15 তারিখের মধ্যে রোনান সুলিভান, ডেক্লান সুলিভান বাংলাদেশে চলে আসবে। বরং এই যে কিরণ আপার যে উক্তিটা, এটা পুরোটাই হলো যে একটা নেতিবাচক উক্তি। কেন নেতিবাচক? আপনি আপনার দলের চেয়ে চীন কি করতেছে সেটা নিয়ে আপনি ভাবতেছেন। আপনি তো বাংলাদেশের মেয়েদেরকে প্রথমে অ্যাপ্রিশিয়েট করা দরকার ছিল যে একটা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলের সাথে মাত্র 2 গোলে হেরেছি। ওয়েলকাম ব্যাক টু স্টার প্লে। আছি আমার সঙ্গে আছেন ফুটবল অ্যাক্টিভিস্ট দিন মোহাম্মদ। তার সঙ্গে আলোচনা করব বেশ কিছু বিষয় নিয়ে। তার মধ্যে থাকবে পিটার বাটলার যে পদত্যাগ করবেন কি করবেন না সে বিষয়ে আমরা আলোচনা করব। ঠিক একই সঙ্গে আলোচনা করব বাংলাদেশের ফুটবলে বেশ কিছু প্রবাসী ফুটবলার যারা নতুন করে আসছেন, বিশেষ করে রোনান সুলেভান এবং ডেক্লান সুলেভান, তাদের বিষয়ে আলোচনা করব। কারণ তাদেরকে বাংলাদেশে আনার ব্যাপারে আজকে যিনি অতিথি আছেন আমার স্টুডিওতে তার অবদান অনেক বেশি। ওয়েলকাম দিন মোহাম্মদ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও নিশ্চয়ই ভালো আছি। আমরা কথা বলবো রোনান সুলিভান এবং ডেক্লান সুলিভানকে নিয়ে, তাদের সঙ্গে যোগাযোগ করা, বাংলাদেশে আসা, অনেক বিষয় আসলে আপনি শুরু থেকে যোগাযোগ করেছেন, এই বিষয়ে আমরা যাব। তার আগে একটু কথা বলতে চাই আজকের যে ম্যাচটা নারী ফুটবল দলের, এবং ম্যাচের পর বাংলাদেশ হয়তোবা আমরা ভাবিনি যে বাংলাদেশ 4-0 গোলে হারবে, কিন্তু হারের পর বাটলার যে আসলে যে মেসেজটা দিয়েছেন, তিনি ফিরে যাবেন ইংল্যান্ডে গিয়ে পরিবারের সাথে কথা বলবেন, এরপরই আসলে সিদ্ধান্ত নেবেন তিনি বাংলাদেশ নারী দলের কোচ থাকবেন কি থাকবেন না। কি মনে হচ্ছে শেষ পর্যন্ত কি হবে? শেষ পর্যন্ত ওনার মেসেজটা কিন্তু একটু সংশয় তৈরি করেছে। অলরেডি জনমনে তারা এরকম মেসেজ, যেহেতু পরিবারের সাথে সিদ্ধান্তর কথা তিনি বলতে চাচ্ছেন, তার মানে নেতিবাচকতাটা আমার কাছে মনে হয় অনেক বেশি। হয়তোবা কাজ করতে অনেক চ্যালেঞ্জিং কোনো অবস্ট্রাগলের মুখোমুখি তিনি হচ্ছেন, তার কারণে হয়তোবা একটা বড় সিদ্ধান্ত। আর বাটলার কিন্তু আপনার সাকসেস নিয়ে কাজ করতে পছন্দ করে। হয়তোবা তার কাছে মনে হলো যে আমি এই জায়গায় আসছি, আমার হয়তো বা সফল না, কিন্তু আজকে যদি রেজাল্টের কথা চিন্তা করে আজকে এশিয়া কাপকে আপনি বিবেচনা করেন তো পুরোটাই ভুল। আজকে আমি যদি বলি ভারত আমাদের থেকে, আমাদের র্যাঙ্কিং যদি 112 হয়, ভারতেরও তো 67। সো তারা অলরেডি ভারত জাপানের সঙ্গে 11টা গোল, তারা 2 ম্যাচ খেলে যদি 13 গোল খেয়েছে, আর আমরা টোটাল 3 ম্যাচ খেলে 11 গোল। তো এর মধ্যে আবার চায়না আর কোরিয়া আছে। আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়নের সাথে খেললাম প্রথম ম্যাচ, রানার আপের সাথে খেললাম, তাদের মতো এরকম শক্তিশালী অপোনেন্ট দিয়ে আমাদের যাত্রা শুরু হলো। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ টুর্নামেন্ট অনেক ভালো করেছে এবং প্রথমবারের মতো খেলতে গিয়েছে। সো আমার কাছে মনে হয় না এটা এত বেশি নেতিবাচক। আচ্ছা দিন মোহাম্মদ, মানে একটা আলোচনা আসলে হয়, বিভিন্ন সভা হয়েছে, ভক্তদেরও চাওয়া ছিল পিটার বাটলারকে কোনোভাবে হাভিয়ের কাবরেরার জায়গায় চাকরিটা দেওয়া যায় কিনা। এখন বাটলার যদি মেয়েদের চাকরি ছাড়তে চান, সেই ক্ষেত্রে বাফুফে একটা চান্স নিবে কিনা, মানে যদি এই অপশনটা যে মেয়েদের ফুটবলে এই সুযোগ সুবিধা নাই বা আমি যেগুলো পাচ্ছি না, তো সেই জায়গা থেকে মানে বাটলারকে মানে ছেলেদের ফুটবলে রাখার জন্য একটা চেষ্টা করবে কিনা যদি মেয়েদের ফুটবল একদম ছেড়ে দেয় তিনি? আসলে এই বিষয়টা এখন অনেক মানে আপনার কাছে কি মনে হয়? আমার কাছে ফ্যান হিসাবে তো সবাই চাবে যে পিটার বাটলারের যে অ্যাটিটিউড, পার্সোনালিটি, ম্যাচ নিয়ে ইন্টেন্স যে চিন্তা ভাবনা, ওটা সবাই অ্যাপ্রিশিয়েট করে। কিন্তু এই মুহূর্তে জাতীয় দলে আমার কাছে মনে হয় যে পিটার বাটলার ভালো অপশন, কিন্তু আরও ব্যাটার কোচ নেওয়া উচিত আমার কাছে মনে হয়। পিটার বাটলার অফকোর্স, ক্যাবরেরা, আপনি যদি বলেন যে আপনি কাকে আগায় রাখবেন, ক্যাবরেরা নাকি পিটার বাটলার, আমি 10 গুণ আগায় রাখবো পিটার বাটলারকে। পিটার বাটলার অফকোর্স তার থেকে অনেক বেশি হাই প্রোফাইল সম্পন্ন। আমরা সব প্রথমে আশ্চর্য হয়েছিলাম যে পিটার বাটলার মতো যোগ্যতা সম্পন্ন কোচ নারীদেরকে সামলাচ্ছেন, আর একটা এত ভারী একটা স্কোয়াড যেখানে হামজা চৌধুরীর মতো, সুমিত সোমদের মতো তারকা প্লেয়াররা খেলছেন সেখানে, ক্যাবরেরার মতো, যার প্রথম জাতীয় দল অ্যাসাইনমেন্ট বাংলাদেশ, এটা আসলেই খুবই মানে দর্শকদেরকে ফ্রাস্ট্রেট করে এটা। আচ্ছা, বাটলার যে এই ধরনের, মানে বাটলার তো আসলে কখনোই কাউকে পরোয়া করে কথা বলেন না, এবং যে কেউ মানে সে যে দায়িত্বেই থাকুক না কেন ফেডারেশনের, তার যে মানে কোনো ধরনের প্রশ্ন তুললে বা হচ্ছে কোনো ধরনের কথা বললে কিন্তু সাথে সাথে বাটলার কিন্তু সেটার প্রতিবাদ করেন এবং মুখের উপর কথা বলে দেন। আমরা এটাই দেখে আছি। সবশেষ মাহফুজা আক্তার কিরণ যে কথাটা বললেন চীনের বিপক্ষে ম্যাচের পর, যে চীনের প্লেয়ারদের দেখে তার কাছে মনে হয়নি যে আসলে চীন মানে বয়স্ক প্লেয়ার নিয়ে খেলেছে, কাদেরকে দিয়ে খেলাচ্ছে, না হলে বাংলাদেশ মাত্র 2-0 গোলে যেতে, এই কথাগুলো কি বাটলারের এই যে দায়িত্ব ছাড়তে চাওয়ার একটা উন্নত মানে কোনো একটা কারণ মনে হয় কিনা আপনার কাছে? আমরা দীর্ঘদিন থেকেই দেখছি যে নারী বাফুফের যে নারী উইং আছেন মিসেস কিরণ, তার সাথে কিন্তু কিছুদিন পরে পরে হচ্ছে একটা উক্তি নিয়ে বাকবিতণ্ডা আমরা কিন্তু নিউজে দেখতে পাই, সচরাচর আমরা দেখতে পাই। এবং পিটার বাটলার যেসব কথাবার্তা বলেন সেটাতে কিন্তু আসলে কিরণ আপা আসলে কোপঘাতই হন, যেভাবে তার কাছে এক্সপ্লেনেশন আছে যে ব্যাখ্যাগুলো। তো একটা এশিয়ান কাপের মতো একটা মঞ্চে এসে যদি আপনি আপনার দলকে অ্যাপ্রিসিয়েট করতে বা না পারেন,
এখানে দেখা হলো যে বরং এই যে কিরণ আপার যে উক্তিটা এটা পুরোটাই হলো যে একটা নেতিবাচক উক্তি। কেন নেতিবাচক? আপনি আপনার দলের চেয়ে চীন কি করতেছে সেটা নিয়ে আপনি ভাবতেছেন। আপনি তো বাংলাদেশের মেয়েদেরকে প্রথমে অ্যাপ্রিসিয়েট করা দরকার ছিল যে একটা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলের সাথে আমরা মাত্র 2 গোলে হেরেছি, সেটাকে অ্যাপ্রিসিয়েট না করে বরং উনি ওই বিপক্ষ দলের সাফাই গাচ্ছেন যে আসলে কিন্তু পরে কিন্তু সব স্টেট কিন্তু বের হয়ে গেল যে আসলে তারা কতটুকু মেন টিম কিনা বি টিম কিনা বের হয়ে গেল। সেটার রিপ্লাই কিন্তু বাটলারই দিয়েছে। হ্যাঁ, তিনি অলরেডি বলেছে এটাকে ফরাসগঞ্জ নাকি অলরেডি উনি কিন্তু বলে দিচ্ছে যে ফরাসগঞ্জ টিমের মতো নাকি তারা। এখানে টটেনহামের মতো প্লেয়িং মানে খেলোয়াড়ও ছিল, তারা বিদেশে ইউরোপের লিগে খেলা এরকম প্লেয়ারও ছিল এখানে। তো এই যে আমরা দেখছি পিটার বাটলারকে যদি বাংলাদেশ হারিয়ে ফেলে, মানে ছেলেদের দলের জন্য পেল না এবং মেয়েদেরও ছেড়ে চলে গেল বাটলার, এইটা আসলে বাংলাদেশের ফুটবলের জন্য কতটুকু ক্ষতি হবে বলে আপনার কাছে মনে হয়? প্রথম কথা হচ্ছে যে আমি যদি আপনার পিটার বাটলারকে মূল্যায়ন করি, পিটার বাটলার হচ্ছে কুইক ডিসিশন মেকার। তার একটা ব্র্যাভো, খুব তৎক্ষণাৎ ডিসিশন নিতে পারে। আপনি জানেন সিনিয়র প্লেয়ারদের একটা দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্ব ভেঙে দিয়ে পিটার বাটলারের সবচেয়ে বড় গুণ হচ্ছে ট্যালেন্ট খুঁজে বের করে নিয়ে আসা দলে এবং তাদেরকে যোগ্য করে তোলা। এই কাজটা কিন্তু খুব ভালোভাবেই পিটার বাটলার করেছে। যেহেতু পিটার বাটলারের সাথে একটা ভালো বোঝাপড়া বর্তমান টিমের হয়ে গেছে, আমার কাছে মনে হয় বাংলাদেশের এই টিমটা আর অনেক দূর যাবে। যদি তাকে যদি আমরা হারাই, বাংলাদেশের জন্য একটা অবশ্যই একটা বিগ লস হতে যাচ্ছে। কারণ একটা তাদের সবার একটা ফিলোসফি, আপনি দেখবেন পিটার বাটলার সবসময় ম্যাচে কথা বলে, প্র্যাকটিসে কথা বলে না, ম্যাচ দিয়ে কথা বলে উনি। যে কোনো মায়ানমারের বিরুদ্ধে যখন খেলে, আমরা যে কোয়ালিফাই আমাদের থেকে অনেক 55 র্যাঙ্কিংদের একটা দলের সাথে আমরা তাদের হোম গ্রাউন্ডে জিতে এসেছি, এদের মন মানসিকতা। এবং আজকের যে ম্যাচটা, আজকে যদি ম্যাচটা দেখেন, আমরা প্রথমে 1 গোল খাওয়ার পরে আমাদের দল কিন্তু ফাইট ব্যাক দিয়েছে এবং 1 গোল যখন আমরা হজম করি, এর পরবর্তী সময়টাতে বাংলাদেশ কিন্তু প্রচুর অ্যাটাক করেছে। কিন্তু আজকে আমাদের বাংলাদেশের মেয়েদের কিছু দুর্বলতা ছিল ফিনিশিং থার্ড লাইনে, এবং আমার কাছে মনে হচ্ছে আজকে মেয়েরা কিছুটা আত্মকেন্দ্রিক ফুটবল খেলার চেষ্টা করেছে যে কে কার নামের শেষে স্কোর শিটে নাম উঠাবে। এবং বাটলারও কিন্তু একটা কথা বলেছে যে কেউ হাল ছেড়ে দিয়েছিল আজকের ম্যাচে। কেউ হাল ছেড়ে দিয়েছিল। এই জিনিসটা হয়তো বা পিটার বাটলারকে খুব মনোকষ্ট দিয়েছে, যার কারণে হয়তো বা তিনি বলছেন যে পরিবারের কাছে গিয়ে তারপর সিদ্ধান্ত নিয়ে তিনি জানাবেন তিনি কি করবেন। আচ্ছা, আপনার কি মনে হয় যে বাটলার মেয়েদের কারণে যা দায়িত্ব ছাড়তে চাইবেন, মানে মেয়েদের কারণে যদি দায়িত্ব ছাড়তেনি তাহলে সিনিয়র প্লেয়ারদের এত বড় বড় ব্লেমই উনি সরে যেতেন। আমার কাছে মনে হয় যে বড় বড় ব্লেমিং করা হয়েছে, তার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায়, কিন্তু আলটিমেটলি কিন্তু শৃঙ্খলার বিরুদ্ধে, মানে শৃঙ্খলা ভঙ্গ যারা করছে তাদের বিরুদ্ধে গিয়ে একটা বড় ক্যারেক্টার ছিলেন হচ্ছে পিটার বাটলার। তো আমার কাছে মনে হয় না যে মেয়েদের কারণে চলে যাচ্ছেন, বিষয়টা এমন না। অথবা বোঝাপড়ার বাফুফের কারোর সাথে বোঝাপড়ার ঘাটতি থাকতে পারে, অথবা ওইটাও হতে পারে যে তার সাকসেস নিয়ে সে হয়তো আজকে উজবেকিস্তান ম্যাচটা জিততে চেয়েছিল। আপনি যদি আজকে ম্যাচ দেখেন, আজকে কিন্তু জিতার ইন্টেন্স নিয়ে বাংলাদেশ ফুটবল খেলছে, হতো বাংলাদেশ। হ্যাঁ। তো আমরা একটু ছেলেদের ফুটবলের দিকে যেতে চাই। মানে সরাসরি যদি যাই, রোনান সুলিভান এবং ডেকলান সুলিভান ব্রাদারের বড় দুজনকে আমরা মিস করে গেছি, কিন্তু এই যে টুইন সুলিভান, তাদেরকে বাংলাদেশে আনার পেছনে মানে আমরা যতটুকু জানি যে আপনার একটা মানে বড় অবদান আছে বা যোগাযোগ করেছেন তাদের সাথে। আমি যদি আপনাকে বলি, এটা বিষয় হচ্ছে একটু যদি ক্লিয়ার করতে, বিষয়টা হচ্ছে যে আমি না, এটা আমরা একটা টিম হিসেবে কাজ করেছি। আপনি জানবেন যে সেভ বাংলাদেশ ফুটবল নামে একটা প্ল্যাটফর্ম আছে, ওখানে আসলে শুধুমাত্র আমি ঢাকায় থাকি এবং হচ্ছে যে আমি মিডিয়াতে বেশি আসি হয়তো এই জন্য সবাই জানি, কিন্তু আমার আড়ালে আমি যদি এই গল্পটা বলি, আউসফ তাসিন, পামেল দাস, ধ্রুবজিৎ বড়ুয়া, শাহরিয়ার নাইক, তারা দিনরাত প্রচুর শিডিউল ভিত্তিক কাজ করেছে, কারণ তাদের সাথে আমাদের টাইম জোন অনেক ডিফারেন্স ছিল। যেহেতু আমরা একটা প্ল্যাটফর্ম থেকেই কথা বলেছি, তাদের সাথে সবসময় যোগাযোগটা মেনটেন করেছি। আমরা যদি ক্লিয়ার করি, 2024 সালের আগস্ট মাসে আমরা তাদের সাথে প্রথম খুদে বার্তা দিয়ে গল্পটা শুরু করি, বাংলাদেশ সম্বন্ধে তাদেরকে জানাই, তাদেরকে বাংলাদেশ সম্বন্ধে, বাংলাদেশের জিওগ্রাফি, বাংলাদেশের কালচার, বাংলাদেশের ফুটবল হিস্ট্রি সবগুলো নিয়ে তাদেরকে জানাই, এবং তারাই আমাদেরকে জানায় যে তার নানু বাংলাদেশে আছে। এবং আমি সেই সৌভাগ্যবান মানুষ যে প্রথম তার নানুর একটা সাথে দেখা করি এবং তার নানুর সাথে একটা সাক্ষাৎকারও করি ধানমন্ডিতে তখন। তো ওই ভদ্র মহিলার কারণেই আসলে আজকে সব কিছু সফল হয়েছে, কারণ উনি না থাকলে তো আজকে ফিফার রুলসে দেখেন গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার রুলসে কিন্তু আজকে রোনাল্ডো একটা বাংলাদেশে খেলার সুযোগ পাচ্ছেন। তো ওই ভদ্র মহিলা আমি যখন সেবার দেখা করি, তার বয়স ছিল 85, এবার তার বয়স 86। তো উনি কিন্তু বেঁচে আছেন এবং সুস্থ আছেন। তো ওনার কারণে হচ্ছে আরও বেশি আমরা এই অ্যাক্সেসটা পেয়েছি বলতে গেলে। আর রোনান ডেকলানকে আমি ওই ভদ্রমহিলার 5 ফেব্রুয়ারিতে আমরা 2025-এ আমরা তার সাথে ইন্টারভিউটা নিই। এরপরে আমাদের আস্তে আস্তে যোগাযোগটা হয়। যোগাযোগ হওয়ার পরে আমরা তাদেরকে সরাসরি জানাই যে তোমরা আসলে বাংলাদেশের সাথে খেলতে চাও কিনা। তখন তারা বলে যে বাফুফে যদি আমাদের সাথে অফিসিয়ালি যোগাযোগ করে এবং ইন্টারেস্ট শো করে, অবশ্যই আমরা খেলতে চাই।
তখন আমরা টেকনিক্যাল টিম এবং বিশেষ করে স্পেশালি বাবা সহসভাপতি ফাহাদ করিম সাহেবকে আমরা বিষয়টা জানাই। তখন উনি বলেন ঠিক আছে, তাহলে আমরা এটা নিয়ে কাজ করতে পারি, খুব ভালো কাজ, চলুন আমরা সবাই মিলে কাজ করি এটাতে। তখন আমরা হচ্ছে যে একের পর প্রায় 3 থেকে 4টা জুম মিটিং আমরা অনলাইনে বিভিন্ন সময় খুদে বার্তার পাশাপাশি আমরা জুম মিটিং অনলাইন কলের পাশাপাশি 3-4টা আমরা জুম মিটিংও করেছি আমরা কীভাবে এই প্রসেসটা সম্পন্ন করব। তো ইতিমধ্যে আলহামদুলিল্লাহ মোটামুটি এখন যে অবস্থা, তাদের অলরেডি স্কোয়াডে তাদের নাম চলে এসেছে, তারা অলরেডি নিউ ইয়র্ক মিশনে তারা ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, পাসপোর্ট হাতে পাওয়ার অপেক্ষায় আছে, এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে 14-15 এর মধ্যে আশা করি বাংলাদেশ, মানে এই মাসের 14-15 তারিখের মধ্যে রোনান সুলিভান, ডেকলান সুলিভান বাংলাদেশে চলে আসবে। এই যে মানে সফলতাটা সেভ বাংলাদেশ ফুটবলের, এই সফলতাটা আসলে আপনারা কিভাবে সেলিব্রেট করেছেন যখন তারা রাজি হলো, সবকিছু কাগজপত্র হয়ে যাচ্ছে এবং ওভারঅল তারা আসার প্রস্তুতি নিচ্ছে, আপনারা নিজেরা কিভাবে সেলিব্রেট করেছেন সেভ বাংলাদেশ ফুটবল? আমরা সেলিব্রেট করেছি কারণ হচ্ছে যে আমাদের দীর্ঘ রাত জাগার গল্প, আমরা প্রায় 1.5 বছরের অধিক সময়, প্রায় 2 বছরের কাছাকাছি একটা সময় আমরা এই বিষয়টাতে এফোর্ট দিয়েছি। সবচেয়ে যে বড় বিষয়টা আমরা এফোর্ট দিয়েছি সেটা হচ্ছে যে আমরা নিঃস্বার্থে, উইথাউট কোনো ইকোনমিক্যাল বেনিফিশিয়ারি সাইড ছাড়া, মানে দেশের ফুটবলটা গ্রো করুক, দেশের ফুটবলে ভালো ভালো প্লেয়ার চলে আসুক, আমরা এই কামনা থেকে আমরা এটা করছি। আমরা যখন এটা নিশ্চিত হয়েছি আমরা সবাই খুশিতে আত্মহারা, আমরা মানে এই আনন্দটা আসলে বলে বোঝানোর মতো না যে আমরা তাদের মতো একটা ইয়াং ট্যালেন্টকে আমরা নিয়ে আসতেছি। তাদের কিন্তু আমরা যদি দেখেন তাদের বয়স কিন্তু খুবই কম, তারা মাত্র 18 বছরের বয়সে কম প্লেয়ার, কিন্তু তারা কিন্তু অলরেডি MLS নেক্সট প্রোতে খেলছেন। সো ওরা যদি আমাদের প্রায় 10 থেকে 12 বছর সার্ভিস দেওয়ার মতো ক্যাপাবিলিটি তাদের বাংলাদেশের জন্য আছে। আচ্ছা, আর হচ্ছে আপনারা কখনো মানে রোনাল্ডো ডেকলানকে তো রাজি করিয়েছেন, মানে কুইন বা কাভানকে কখনো অ্যাপ্রোচ করার চেষ্টা করেছেন কিনা? কুইন কাভানের সাথে আমাদের ওরকম ভাবে কথা হয়নি, কিন্তু মাঝে মধ্যে টুকটাক হাই হ্যালো আছে, কিন্তু কুইন তো অলরেডি আপনি জানেন ফিফার রুলস অনুযায়ী আমরা তাকে পাওয়ার। কুইনের কি আর কোনো সম্ভাবনা আছে বাংলাদেশের হয়ে খেলার, মানে কোনো রুলস অনুযায়ী পড়ে? ফিফা যদি সে রুলস কখনো ব্রেক করে, অথবা আমার কাছে মনে হয় যদি সে কখনো ইন্টেনশনালি সে যদি বলে যে আমি ফেডারেশন চেঞ্জ করতেই চাই, মানে একদম আজীবনের জন্য আমি আর মানে আমেরিকান কোনো ফুটবলের সাথে সংশ্লিষ্ট থাকবো না, এরকম যদি কিছু প্রসিডিউরটাতে আমি আসলে একটু ডাউট, কিন্তু এখন খুবই কঠিন, বলতে গেলে খুবই কঠিন কুইনকে পাওয়ার ক্ষেত্রে। কিন্তু দেখেন কুইন কিন্তু খুবই উচ্ছ্বসিত, তার 2 ভাই বাংলাদেশে খেলতে আসছে, অলরেডি সে তাদেরকে অভিনন্দন জানাচ্ছে। তো আমেরিকান ফুটবলেও কিন্তু অলরেডি সবাই জানাজানি হয়ে গেছে যে রোনান ডেকলানরা বাংলাদেশে খেলতে আসছে। তো এই বিষয়টা আসলে বাংলাদেশের একটা গৌরবের বিষয়, অনেক গৌরবান্বিত হওয়ার বিষয়। কারণ হচ্ছে যে তাদেরকে হচ্ছে আমরা হামদা সুমিত লেভেলের প্লেয়ার বলতে পারি না, কিন্তু তারা যেই লেভেলে গ্রো হচ্ছে, যে লেভেল থেকে তারা বেড়ে উঠেছে, তারা বাংলাদেশকে অনেক দূর নিয়ে যাবে। কারণ তাদের পুরো ফুটবলই ব্যাকগ্রাউন্ড একটা ফ্যামিলি, হাই লেভেল এডুকেটেড অ্যান্ড ফুটবলিও এডুকেটেড একটা ফ্যামিলি। সো আচ্ছা, আমরা যদি বলি যে মানে কাভান সুলিভানের মধ্যে যা ট্যালেন্ট আছে, ওর যদি অর্ধেকও থাকে রোনান ডেকলানের মধ্যে, তাহলে কেমন হতে পারে? অর্ধেক তো অবশ্যই আছে, তারা জেনেটিক্যালি, তারা একটা চিন্তা করেন, তারা 4 ভাই ফুটবলার, এবং তারা সবাই আপনি দেখেন মোটামুটি খুব ভালো ট্যালেন্টেড। কাভান তো অলরেডি ম্যানচেস্টার সিটির জন্য হয়তো আগামী 1-2 বছরের মধ্যে যে কোনো সময় ম্যানচেস্টার সিটিতে চলে যাবে। আর আমেরিকান ফুটবলে প্রতিযোগিতা অনেক হাই, আপনি কুইন সুলিভান কিন্তু অলরেডি একটা টুর্নামেন্টও খেলে ফেলেছে, যার জন্য আমরা তাকে পাইলাম না। তো সেই জায়গাতে তার গোল স্কোরিং ক্যাপাবিলিটি দেখেন, এত ফাস্ট ফুটবল। আপনি যদি রোনাল্ড ডেকলানের যদি গেম প্লেইং যদি ভিডিও দেখেন, আপনি দেখবেন এত ফাস্ট ফুটবল তারা খেলে। আমার কাছে মনে হয় যে তারা বাংলাদেশের মানুষ তাদের খেলা দেখার জন্য গ্যালারিতে বসে থাকবে যে আমরা কি পেলাম। আচ্ছা, রোনান ডেকলানের মানে দুজনের স্পেশালিটি কি পজিশন ওয়াইজ? রোনান তো সেন্টার ফরওয়ার্ডে খেলে, যে আমাদের দীর্ঘদিনের একটা সমস্যা যে গোল স্কোরিং, আমরা আসলে গোল স্কোরিংয়ের যে জায়গাটাতে সমস্যা, সেই জায়গাতে রোনান একটা বেস্ট অপশন হতে যাচ্ছে, এবং ফিনিশিং দারুণ নিখুঁত। রোনান বর্তমানে ফিলাডেলফিয়া আন্ডার 18-এ আছেন, যেটা MLS নেক্সট প্রো। তারা হয়তো ডেকলান বর্তমানে ডেকলান আপনার হচ্ছে ফিলাডেলফিয়া ইউনিয়নে আছেন, কিন্তু লোনে বর্তমানে FC ডেলকো নামে একটা ক্লাবে আছেন। ওই ডেলকোতে হয়তো লোন শেষে আবার চলে আসবেন, কিন্তু আগামী বছরের জন্য তারা যেহেতু স্টুডেন্ট, তাদের পড়াশোনা আছে, তো আমেরিকান কলেজ লিগ যেটাকে তারা বর্তমানে হচ্ছে সেন্ট জোসেফ হকস মেন্স সকার একটা টিম, এটাতে তারা অলরেডি আগামী বছর তারা অলরেডি সাইন করে ফেলেছে। তো ওইটা হচ্ছে যে ওইটা হচ্ছে আমেরিকান ফুটবলের কলেজ লিগগুলোর সর্বস্তরের টায়ার, সর্বোচ্চ টায়ার এটা। তো এটাতে এই সেম টায়ারে কিন্তু আবার ট্রেভর ইসলাম খেলেন। ট্রেভর যেটাতে খেলেন সেটা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে একটা টিমে খেলেন। সো ওইটা কিন্তু কলেজ লেভেল আমেরিকান ফুটবলের কলেজটা টায়ারের সর্বোচ্চ টায়ার হচ্ছে ওটা। আচ্ছা, আমরা কলেজ বা ডেকলানের কথা যেটা বলছি, ডেকলান হচ্ছে রাইট ব্যাক পজিশনে খেলেন, দুজন যেহেতু টুইন্স, দুজনের বয়সে সমান, 18 বছর বয়সী, খুব ভালো খেলেন তার পজিশন। আচ্ছা, আমরা যেহেতু মানে ইউনিভার্সিটি বা কলেজ লেভেলের ফুটবল শুনলে আমাদের
আসলে আমাদের দেশের ফুটবল ইউনিভার্সিটি লেভেলের ফুটবলের ব্যাপারটা মাথায় আছে, ইউএস এর মানে ইউনিভার্সিটি লেভেলের ফুটবলটার যদি একটু ব্যাখ্যা দিতেন, মানে কেমন আসলে? আপনি চিন্তা করেন ওখান থেকে আমাদের আমাদের যে বিএফএল এর যে লিগ হয়, আমি ইতালি দিয়ে একটু বলি, ফাহমিদুল ইসলামের গল্প দিয়ে বলি। ফাহমিদুল ইসলামের দেখেন আমি 4th টায়ার, তাও কিন্তু আমাদের থেকে অনেক আগানো। তার কলেজ লিগগুলোর থেকেই কিন্তু ইউরোপ আমেরিকার যত বড় বড় ক্লাব আছে তাদের কিন্তু খুব বড়, যারা স্কাউটিং করে ন্যাচারাল ট্যালেন্ট হান্ট করতে চায়, তারা কিন্তু এই আমেরিকার এই কলেজ লিগগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। ইয়াংদেরকে খুঁজে বের করার জন্য তাদেরকে বের করে এনে তাদেরকে বড় ক্লাবে, মানে ব্র্যান্ডিংটা ওরকমইভাবেই তাদেরকে সাজায় যে ছোটো একটা জায়গায় আছে কলেজ লিগটা দেখতেছে, জাস্ট এখানে যারা আছে তারা কিন্তু কম যোগ্যতা সম্পন্ন, হাইস্ট লেভেলের যোগ্যতা সম্পন্ন, কিন্তু তাদেরকে কীভাবে আরও তাদের থেকে কীভাবে আরও ডেভেলপ করা যায় তাদেরকে নিয়ে বড় বড় ক্লাবগুলো কিন্তু চিন্তা করে। তা নিঃসন্দেহে আমি বলবো যে বাংলাদেশের মানে বাংলাদেশ বা সাউথ এশিয়ার কোনো লিগ আমার কাছে মনে হয় না এত কম্পিটিটিভ ওখানকার লিগগুলোর যে মান। আচ্ছা, যে অনূর্ধ্ব 20 দলটা যে হলো, মানে দলটা আসলে আপনার কাছে কেমন মনে হচ্ছে? আমার কাছে যদি কোচিং প্যানেল তো অলরেডি নতুন করে অলরেডি দেখেছেন, মার্ক কক্স এসেছেন। তো আমার কাছে মোটামুটি মনে হচ্ছে এই যাবৎকালের মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে একটা হাইস্ট পটেনশিয়াল একটা টিম, এবং সারা দেশের মানুষ আমার কাছে মনে হয় যারা ফুটবল প্রেমী মানুষ, জাতীয় দলের খেলা দেখেন একটা ফুটবল সিনারিও কিন্তু বাংলাদেশে চেঞ্জ হয়েছে। সো এই চেঞ্জের কারণে কিন্তু এই যে অরিজিন ফুটবলারদের দেশে ফিরে আসাটা, তো এখন রোনাল্ড ডেকলান যখন আন্ডার-20 টিমে আসলো, তার পাশাপাশি ফারজাদ, ইব্রাহিম নওয়াজ, আমির সামি, তারাও কিন্তু এখানে খেলবে। তাছাড়াও ইব্রাহিম নওয়াজকে নিয়ে নিশ্চয়ই ফ্যানদের একটা আলাদা প্রত্যাশা থাকবে মিডফিল্ডে। হ্যাঁ, ইব্রাহিম নওয়াজ নিঃসন্দেহে তার ফিজিক্যালিটি অনেক হাই, অনেক ক্রিয়েটিভ, এবং স্টেমিনার যে বিষয়টা, তাকে একটা ফুটবল শৈলী একটা প্লেয়ার দেখলেই যার অ্যাটিটিউডে কথা বলে মনে হয় হি ইজ এ ফুটবলার, লাইক দ্যাট একটা প্লেয়ার। এবং অনেকেই কিন্তু ফ্যানরা তাকে বালবার দেখেও নাম দিচ্ছেন মিডফিল্ডে। তো তার এই যে তার ঝলক দেখে অনেকেই মুগ্ধ। ইব্রাহিম নওয়াজ আশা করি বাংলাদেশে মানায় নিবে, এবং সে খুব উন্মুখ হয়ে বসে আছে কখন বাংলাদেশের জন্য খেলবে। সমিত সমীর পর আমরা আরো একজন কানাডা থেকে পেয়েছি, আরো একজনকে, তার সম্পর্কে যদি একটু বলতেন। সুশ্রত মণ্ডল, কানাডিয়ান কলেজ লিগ। একটু আগে যেহেতু আপনি কলেজ লিগগুলোর কথা বললেন আমেরিকান, দেখেন কানাডিয়া তো কলেজ লিগ কিন্তু সুশ্রত। এই সুশ্রত মণ্ডল আপনার সুমিত সোম যদি বলে, সুশ্রত মণ্ডলের রেফারেন্সটা কিন্তু সুমিত সোম থেকে এসেছে। তো সুমিত সোম তাকে ভালোভাবেই চিনে এবং জানে, এবং সুশ্রত একজন ডিফেন্ডার, রাইট ব্যাক থেকে শুরু করে ভার্সেটাইল পজিশনে খেলতে পারে, ডিফেন্সিভ মিড ভার্সেটাইল, এবং তার হচ্ছে যে ফিজিক্যালিটি বা হচ্ছে যে আপনি যদি কয়েকটা ভিডিও অলরেডি দেখবেন সামাজিক যোগাযোগ ভাইরাল হয়েছে, তার রান মেক করা, ডিফেন্ডিং করা, ট্যাকেল করা আউটস্ট্যান্ডিং। তো আমরা তাহলে মোটামুটি আমরা ভালো একটা দল পেতে যাচ্ছি, এবং আমরা শুনেছি যে ন্যাশনাল টিমের সঙ্গে তাদের একটা ম্যাচ খেলাতে পারে, প্র্যাকটিস ম্যাচ হিসেবে এই ধরনের একটা আলোচনা চলছে। এই কাজটা যদি বাফুফে বা বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি এই কাজটি করে, আমার কাছে মনে হয় যে সবাই মানে এটাকে অ্যাপ্রিসিয়েট করবে এবং সবাই সমর্থন দিতে যাবে। এবং আমার কাছে মনে হয় যে একটা মঞ্চে সবগুলা স্টারের একটা জলকানি আমার কাছে মনে হয় ওই দলটা ইন্সপায়ার্ড হবে অনেক বেশি। অফকোর্স মানে এটা অবশ্যই তারা অনুপ্রাণিত হবে বড়দের সাথে এবং হামজা চৌধুরীর সাথেও, এবং এই যে তাদের একটা স্বপ্ন বাড়বে যে আমরাও হয়তো কোনোদিন ন্যাশনাল টিমে খুব শীঘ্রই যাওয়ার একটা সুযোগ তৈরি হচ্ছে। আমার কাছে মনে হয় এটা শুধুমাত্র গেম না, একটা মিলন মেলা হবে, এবং দর্শকদের মানে একটা বড় ধরনের ফ্যান্টাসি এটা নিয়েছে যদি হতো। নিশ্চয়ই আমরা এমন কিছুই দেখতে পারবো। আমরা আসলে আপনার সঙ্গে কথা বললাম, অনেক বিষয় আসলে জানার ছিল, এবং বিশেষ করে রোনাল্ড ডেকলানকে নিয়ে জানার ছিল, সেই তথ্য পেয়ে গেছি, এবং আজকের মতো আপনাকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, এবং নিশ্চয়ই পরবর্তীতে স্টার প্লেতে আপনাকে আরো বিভিন্ন শোতে ডাকতে পারবো। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম দিন মোহাম্মদের সঙ্গে, যিনি সেভ বাংলাদেশ ফুটবলের অ্যাডমিন এবং একই সঙ্গে ফুটবল অ্যাক্টিভিস্ট, ফুটবলের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, এবং সেভ বাংলাদেশ ফুটবল যেহেতু রোনাল্ড ডেকলানকে বাংলাদেশে আনার জন্য তাদের অবদানটা সবচেয়ে বেশি, সুতরাং সেভ বাংলাদেশ ফুটবল এই শোটা আসলে ডিজার্ভ করতো, এই জন্য তাদেরকে আমন্ত্রণ জানানো। নিশ্চয়ই ভবিষ্যতে আমরা তাদেরকে আরো পাবো, এবং তাদের মাধ্যমে নিশ্চয়ই আরো অনেক প্রবাসী ফুটবলারকেও আমরা পাবো।